নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলা সকলকে স্বাগত। আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো এবং আমার এই নতুন কারেন্ট অ্যাফেয়ার্স 16 জানুয়ারি 2024 ভিডিওতে চলে এসেছো। তো প্রতিদিনের মতনই আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু টপিক নিয়ে, গতকালকের কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে এবং তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটিকে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হয়। তো ভিডিওটি দেখার শেষে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং কমেন্টও করে জানাবে যে ভিডিওটি তোমাদের কাছে কতটা হেল্পফুল লেগেছে এবং আরো কি কি টাইপের তোমরা ভিডিও চাও। তো তোমাদের এই সব ছোট ছোট ইনিশিয়েটিভ আমার ভিডিওকে আরো বেশি লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই ছোট্ট পদক্ষেপ স্টেপগুলো তোমরা নাও আর ভিডিওতে সম্পূর্ণ দেখো, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট টপিকে বলেছে যে 15 জানুয়ারি ইন্ডিয়া আর্মি ডে পালিত হয় প্রতি বছর। দেখো, প্রতি বছর 15 জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে পালিত হয়, সেটা এবছর 2024-এও সেই একই অনুষ্ঠান পালিত হচ্ছে। তো এখানে সেটাই বলেছে, প্রতি বছর ইন্ডিয়ান আর্মি সেলিব্রেট রিমাইন্ডার করা হয় ভারতকে এবং ভারতের সিটিজেনদের, নাগরিকদের প্রোটেক্ট করার জন্য যে আমাদের সেনাবাহিনীদের যে স্যাক্রিফাইস, সেটাকে আরো মনে রাখার জন্য, স্যাক্রিফাইসকে মনে রাখার জন্য এবং তাদেরকে আরো উৎসাহ দেওয়ার জন্য এই দিনটিকে পালন করা হয়, ঠিক আছে? এই দিনটি সেই লেফটেন্যান্ট জেনারেল আমাদের KM কারিপ্পা তার মুভমেন্টকে উদযাপিত করার জন্য এই দিনটিকে পালন করা হয়। কিসের জন্য? ফ্রম ফ্রান্সিস বুচার অ্যাজ দি ফার্স্ট কমান্ডার ইন চিফ অব দি ইন্ডিয়ান আর্মি। ভারতীয় আর্মি প্রথম যে কমান্ডার ইন চিফ ছিল ফ্রান্সিস বুচার, তার পরে প্রথম ভারতীয় হিসাবে KM কারিপ্পা, যিনি আমাদের লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, পদ নিয়েছেন সেই 15 জানুয়ারিতেই 1949 সালে। তো সেই দিনটিকেই আমরা 15 জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে হিসাবে পালন করি, এটা মনে রাখবে, ঠিক আছে? ফ্রান্সিস বুচার, যিনি আমাদের ভারতের লাস্ট ব্রিটিশ কমান্ডার ইন চিফ ছিলেন ভারতের, ঠিক আছে? আর এই বছর যে ইন্ডিয়ান আর্মি ডে পালিত হচ্ছে সেটা 76তম সংস্করণ, তোমরা মনে রাখবে, ঠিক আছে? আর এটা অবশ্যই লখনৌয়ে অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠান কি করছে? হেল্ড আউটসাইড দি ন্যাশনাল ক্যাপিটাল ফর দি সেকেন্ড টাইম as part of the government of India's initiative to take major movement from the capital to different part of the country। মানে এটা দ্বিতীয়বারের জন্য, এখানে এটাই বলেছে, এটা দ্বিতীয়বারের জন্য আমাদের যে ন্যাশনাল ক্যাপিটাল রয়েছে তার বাইরে অনুষ্ঠিত হচ্ছে, ঠিক আছে? আর এখানে পার্ট অফ দি গভর্নমেন্টস অফ ইন্ডিয়া, সরকার, ভারতের যে সরকার রয়েছে সেটার এই ইভেন্টের অংশ রয়েছে। রাজধানী থেকে দেশের বিভিন্ন স্থানে বড় আন্দোলন নিয়ে যাওয়ার কারণে এখানে বলছে দি বেস্ট মার্চিং কন্টিনজেন্ট ফর দিস 76th আর্মি ডে প্যারেড টু বি হেল্ড অন January 15, 2024 উইল বি সিলেক্টেড ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে যে আর্মিদের যে প্যারেড অনুষ্ঠিত হয়েছে, সেই প্যারেডের যাবতীয় জিনিসকে পর্যবেক্ষণ করার জন্য, ভালোভাবে নজর রাখার জন্য সেখানে সর্বপ্রথম এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করা হয়েছে। প্রথমবারের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে ইউজ করা হয়েছে, এটাই বলা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এটা তোমরা মেন মনে রাখবে যে ইন্ডিয়ান আর্মি ডে প্রতি বছর 15 জানুয়ারি অনুষ্ঠিত হয়, আর সেটা আমাদের প্রথম যে লেফটেন্যান্ট জেনারেল KM কারিপ্পা, যিনি প্রথম আমাদের লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, তিনি প্রথম 15 জানুয়ারি 1949 সালে এই পদ গ্রহণ করেছিলেন। তো এই দিনটার স্মরণেই এই দিনটিকে ইন্ডিয়ান আর্মি ডে পালন করা হয়। পরবর্তী টপিকে বলেছে কেরালা গভর্নমেন্ট টু লঞ্চ অপারেশন অমৃত টু কন্ট্রোল অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ ইন দি স্টেট। রাজ্যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার, যে ওষুধ, যে মেডিসিন আমরা গ্রহণ করি, তো সেখানে দেখবে অ্যান্টিবায়োটিক খুব প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অনেক সময় সাধারণ মানুষরা কি করে, কিছু রোগ ব্যাধিতেই সাধারণ দোকানের থেকে বলেই কি করে অ্যান্টিবায়োটিক নিয়ে এসে খাওয়া শুরু করে দেয়। এর ফলে কি হয়, সেই শরীর সাময়িক হয়তো সেই অ্যান্টিবায়োটিকের কারণে সুস্থ হয়, কিন্তু সেটা
দীর্ঘ সময়ের জন্য আমাদের শরীরে ড্যামেজ করতে পারে, শরীরের বিভিন্ন অঙ্গে ড্যামেজ নিয়ে আসতে পারে, ঠিক আছে। যেমন বিভিন্ন ভিতরের অঙ্গ, কিডনি, হার্ট, লাং, এসবের ডিজিজ নিয়ে আসতে পারে। তো মানুষের শরীরের স্বাস্থ্যকে যাতে এই ওষুধ অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে যাতে আরো অসুস্থ না হয়ে পড়ে, সেই দিকে লক্ষ্য রেখেই এরকম একটি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এবং এখানে এটাও বলা হয়েছে, দেখো, দি কেরালা ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট, এবং এখানে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই জিনিসটিকে রোকার জন্য, যে বিনা প্রেসক্রিপশনে যেন মেডিসিনের ফার্মাসিস্টরা যেন এই ওষুধ কাস্টমারকে বা রুগীকে না দেয়, ঠিক আছে। অবশ্যই তাকে প্রেসক্রিপশন রাখতেই হবে, একটি ডক্টর রেকমেন্ড করা। ডক্টররা জানবে যে কোন রুগীর কোন মুহূর্তে কতটুকু পরিমাণ অ্যান্টিবায়োটিক্স এর প্রয়োজন রয়েছে, কি পাওয়ারের অ্যান্টিবায়োটিক্স এর প্রয়োজন রয়েছে, একজন সাধারণ লোক অবশ্যই জানবে না, ঠিক আছে। আর অবশ্যই মেডিসিনের দোকানটা কি করবে, তাতে বিজনেস কন্টিনিউ রাখার জন্য, বিজনেসকে রাখার জন্য ওরা তো কখনোই বলবে না যে এটা নেওয়া উচিত নয়। সেই জন্য এটি সরকার অফিসিয়ালি একটি অপারেশন লঞ্চ করেছে, তার নাম কি, অমৃত, এই অ্যান্টিবায়োটিক অ্যাবিউজকে রাজ্যে কন্ট্রোল করার জন্য। এখানে দেখো কি বলেছে ডিপার্টমেন্ট, আমি যা যা বললাম এখানে তাই বলেছে, ভালো করে তা আমরা গুছিয়ে দেখে নিই। দি কেরালা ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট, যে কেরালার ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট রয়েছে, তারা কি বলেছে, এই টেস্ট লঞ্চ করেছে প্রথম উইক অফ জানুয়ারি, 1 জানুয়ারির প্রথম সপ্তাহে এটাকে লঞ্চ করা হয়েছে। তার নাম কি, অপারেশন অমৃত। অমৃতের ফুল ফর্ম কি রয়েছে এখানে, অমৃতের ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি মাইক্রোবায়াল রেজিস্ট্যান্স ইন্টারভেনশন ফর টোটাল হেলথ, ঠিক আছে, টু প্রিভেন্ট দি ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স ইন দি স্টেট। রাজ্যে কি হচ্ছে, প্রচুর পরিমাণ প্রয়োজনের তুলনায় অ্যান্টিবায়োটিক্স ইউজ করা হচ্ছে, তো সেই দিকে নজর রেখে রাজ্য সরকার এটিকে চালনা করেছে। ফার্মাসিস্ট, এখানে দেখো নিয়মগুলো কি বলেছে, সরকার বলেছে যে ফার্মাসিস্টদের কি রাখতে হবে, অ্যাকুরেট রেকর্ড রাখতে হবে, তারা কতটা অ্যান্টিবায়োটিক্স সেল করেছে, তাদের এই ইনিশিয়েটিভের মাধ্যমে এটা করা হয়েছে। আর অ্যাডিশনালি এ পোস্টার তাদের মেনশন করতে হবে প্রত্যেকটি শপের সামনে, দোকানের সামনে একটি পোস্টার লাগাতে হবে, কি, অ্যান্টিবায়োটিক্স নট সোল্ড উইথাউট ডক্টরস প্রেসক্রিপশন, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক্স বিক্রি করা হবে না। এটা অবশ্যই ওষুধের দোকানের সামনে রাখতেই হবে, এটা অবশ্যই চেক করা হবে। সেটার জন্য দেখো কি বলেছে, শুড বি ডিসপ্লেড ইন দি এস্টাবলিশমেন্ট, হলো প্রতিষ্ঠানের সামনে রাখতে হবে। ইফ নট কমপ্লাইড, স্ট্রিক্ট অ্যাকশন উড বি টেকেন এগেনস্ট ফার্মাসিস্ট অ্যান্ড মেডিকেল স্টোর্স দ্যাট সাপ্লাই অ্যান্টিবায়োটিক্স উইথআউট ডক্টরস প্রেসক্রিপশন। যদি এই জিনিসটি তারা না করে তাহলে তাদেরকে কি করা হবে, সেই প্রতিষ্ঠানের ফার্মাসিস্ট এবং যে মেডিকেল স্টোর রয়েছে তার বিরুদ্ধে ইনিশিয়েটিভ স্টেপ নেওয়া হবে, এবং আর যেটা অবশ্যই যেটা ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া প্রদান করা হবে মেডিসিন, তার বিরুদ্ধেই নেওয়া হবে। The public can also participate in this initiative by reporting any pharmacist selling antibiotics without prescription in drug control department. এখানে সাধারণ মানুষও সরকারকে হেল্প করতে পারে, তারা রিপোর্ট করতে পারবে এই যে যদি কোনো দোকান কোনো রকম প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক্স প্রোভাইড করে, তাহলে তারাও এই ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্টের কাছে কি করতে পারবে, রিপোর্ট করতে পারবে। তো তাদের রিপোর্টের ভিত্তিতে তারাও স্টেপ নেবে। দি স্টেট ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট উইল ডিপ্লয় এ স্পেশাল স্কোয়াড, তারা নিয়োগ করবে, এরা মনিটর করবে এই অ্যান্টিবায়োটিক্স প্রোগ্রামকে। ফার্মাসিস্ট উইল হ্যাভ টু কিপ দি কারেক্ট ডিটেলস অফ দি অ্যান্টিবায়োটিক্স দে সেল, তাদের কারেক্ট ডিটেলস রাখতে হবে সবসময়, তারা যে অ্যান্টিবায়োটিক্স গুলো সেল করবে। ফার্মাসিস্ট উইল হ্যাভ টু অলসো ডিসপ্লে এ বোর্ড অ্যাট অ্যান্টিবায়োটিক্স, এটা তোমরা বললামই, এটা পূর্বে লিখেছিলাম। আর লাস্টে দেখো কি বলেছে, মাইক্রোবায়াল রেজিস্ট্যান্স AMR ইজ কনসিডার্ড এ সাইলেন্ট প্যান্ডামিক বাই দি WHO। WHO দ্বারা এটাকে একটি সাইলেন্ট প্যান্ডামিক বলা হচ্ছে, মানে একটি সুপ্ত একটি প্যান্ডামিক বলে ঘোষণা করা হয়েছে WHO। মানে অতিরিক্ত পরিমাণে কি হচ্ছে, অ্যান্টিবায়োটিক ইউজ করা হচ্ছে, যে কোনো রোগের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক ইউজ করা হচ্ছে। সাধারণ লোকরা কিছু না বুঝে অ্যান্টিবায়োটিক্সকে গ্রহণ করছে, এর ফলে আখেরে কি হচ্ছে, সাময়িক সেই সময়ের জন্য তার সুস্থ শরীরকে ফিট মনে করছে,
কিন্তু দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক ইউজের পরে শরীরের ভেতরে বিভিন্ন সাইড এফেক্ট এবং বিভিন্ন অর্গান ড্যামেজের মাত্রাও বেড়ে যাচ্ছে। তো ঠিক আছে, এটা একটা প্যান্ডামিক বলতে পারো। তো কি হচ্ছে, পরে দীর্ঘদিন সেটা নিয়েই আবার লড়াই করতে হচ্ছে সেই সব লোকেদেরকে, জীবন মরণ লড়াইয়ের দিকে চলে যেতে হচ্ছে তাদেরকে। তো এই দিকেই এইসব ইনিশিয়েটিভকে লক্ষ্য রেখেই কেরালা গভর্নমেন্ট এই অমৃত অপারেশনকে লঞ্চ করেছে। দেখো, এটা অবশ্যই আমাদেরও জেনে চলা উচিত যে অ্যান্টিবায়োটিক্স আমাদেরও না জেনে খাওয়া উচিত না, অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশনে টেক করা উচিত। পরবর্তী নেক্সট টপিকে কি বলেছে, নেক্সট টপিকে বলেছে ক্রাউন প্রিন্স ফ্রেডরিক এক্স বিকাম কিং অফ ডেনমার্ক। ডেনমার্কের রাজা ফ্রেডরিক 10 তাদের যে সে প্রিন্স ছিল, সে হচ্ছে তাদের সিংহাসনে আসীন হলেন। 14 জানুয়ারি 2024 ডেনমার্ক তাদের হিস্ট্রি রচনা করলেন। সেখানকার যে প্রিন্স ছিলেন তিনি ফ্রেডরিক, তিনি 10ম রাজা হিসাবে সেখানে পদার্পণ করলেন সেখানকার সিংহাসনে। তিনি তার মার বদলে সেই সিংহাসনে বসলেন কুইন মার্গারেট 2 এর বদলে। তার মা কে ছিলেন মার্গারেট 2, তার বদলে তিনি সিংহাসনে আসীন হলেন। হু ফর্মালি abdicated after 52 years as monarch. He is the oldest son of the Queen Margaret. তিনি মার্গারেটের সব থেকে বড় পুত্র। অস্ট্রেলিয়ান বর্ন, অস্ট্রেলিয়ায় জন্ম। তার ওয়াইফ হচ্ছেন ম্যারি, যিনি ফার্স্ট কমেমোরেট টু বিকাম কুইন অফ দি ডেনমার্ক। তিনিও, যেহেতু ইনি সেখানকার রাজা, তো তার স্ত্রী অবশ্যই রানী হবে, তিনিও প্রথম রানী হলেন সেই ডেনমার্কের। মার্গারেট 2 ইজ দি ইউরোপিয়াস লংগেস্ট রিজিয়ন্স লিভিং মোনার্ক। সব থেকে যে তার যে মা ছিলেন, সব থেকে দীর্ঘ সময় পর্যন্ত তিনি সেখানে শাসন চালিয়েছেন। শি অ্যাকসেপ্টেড দি থ্রন অ্যাট দি এজ অফ 30, মানে 31 বছর বয়সে তার মায়ের যে বাবা ছিলেন তার মৃত্যুর পর তিনি সিংহাসনে আসীন হয়েছিলেন, যার নাম ছিল কিং ফ্রেডরিক 9। কুইন মার্গারেট 2, যিনি 1940 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1972 সালে সিংহাসনে আসীন হয়েছিলেন। ডেনমার্ক হ্যাজ দি ওল্ডেস্ট রুলিং মনার্ক ইন ইউরোপ হুইচ ট্রেস্ট ক্যান বি ফাউন্ড 958 AD। আর কনস্টিটিউশন, যেখানে ড্যানিশ কনস্টিটিউশন হিসাবে সেখানকার রাজাদের আর কি এই শাসনে, রাজার যে শাসন, তাদের সীমিত কিছুই পাওয়ার থাকে গভর্নমেন্ট, সেখানকার ডেনমার্কের গভর্নমেন্ট অনুযায়ী, রুল অনুযায়ী। তো এটাই বলেছে, ঠিক আছে। রাজা তিনি হয়েছেন, কিন্তু সমস্ত ক্ষমতা তার হাতে থাকে না, ঠিক আছে। সরকারের হাতেই থাকে কিছু ক্ষমতা, সীমিত কিছু ক্ষমতাই তিনি প্রয়োগ করতে পারেন। পরবর্তী টপিক কি বলেছে, পোঙ্গাল, উত্তরায়ণ, ভোগালী, বিহু অ্যান্ড ভোগী আর সেলিব্রেটেড। এটি কি 4টি উৎসব যে সবগুলো অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানগুলো কি হয়, সূর্যের জার্নি টুয়ার্ডস দি নর্দার্ন হেমিস্ফিয়ার, উত্তর গোলার্ধে সূর্যের জার্নিকে নিয়েই এটা অনুষ্ঠানগুলো পালিত হয়। যেখানে আসাম সেলিব্রেট করে মাঘ বিহু, ঠিক আছে, মাঘ মাসের বিহু উৎসব পালন করে। তাদের হারভেস্ট ফেস্টিভ্যাল করে, মানে চাষাবাদ জনিত আর কি উৎসবও পালন করা হয়, যেটাকে ভোগলী বিহু এবং মাঘর দোমাহিও বলা হয়। ইট ইজ দি ফার্স্ট ফেস্টিভ্যাল অফ দি ইয়ার, এটি এই বছরের প্রথম ফেস্টিভ্যাল, যেটা ব্রিংস পিপল ফ্রম ডিফারেন্ট কমিউনিটিস টুগেদার, যেটা বিভিন্ন কমিউনিটির লোকেদেরকে একসাথে করে। পিপল টুগেদার এনজয় দি উইন্টার ক্রপস অ্যান্ড প্রে দি প্রসপারিটি অফ দি রেস্ট অফ দি ইয়ার। মানুষেরা তাদের ফসলের যে শীতের ফসলকে উদযাপন করে, নতুন ফসল হয় সেই সময়টাকে উদযাপন করে, এবং আগামী যে বছরের বাকি যে বছরগুলো রয়েছে সেই বছর সম্বন্ধে, বছরটা যেন তাদের ভালো যায় সেদিকেও প্রার্থনা করে। তামিলে এটাকেই বলা হয় কি, পোঙ্গাল, আর পাঞ্জাবে বলা হয় লোহরি। ইট কল্ড মকর সংক্রান্তি ইন নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া। ভারতের উত্তর অংশে
এটাকে মকর সংক্রান্তি বলা হয়, মানে যেটা আমরা পালন করি পৌষ সংক্রান্তি হিসাবে, সেটাই মকর সংক্রান্তি, ঠিক আছে, বলা হয়। মাঘ বিহু চলাকালীন মানুষেরা কি করে, হ্যাভ ফেস্টস অ্যান্ড লাইট বনফায়ার। ফেস্ট মানে উৎসব পালন করা হয়, এখানে খাওয়া দাওয়া করা হয় এবং বনফায়ারও করা হয়। এই দিন মাঘ বিহুর আগে এটাকে কি বলা হয়, উরুকা অথবা বিহুর সময় বলা হয়, বিহুর এরা বলা হয়। ইট ইজ দি লাস্ট ডে অফ দি পৌষ মান্থ দি অ্যাসামিস ক্যালেন্ডার, এটা আসামিস ক্যালেন্ডারে পৌষ মাসের অন্তিম দিন, যেটা আমরা পৌষ সংক্রান্তিও বলি, সেটা অ্যাসামিস ক্যালেন্ডারে বলা হয়েছে। বিহুর অংশ হিসাবে মানুষেরা কি করে, বিল্ড মেকশিফট কটেজ কল্ড ভেলাঘর। তাহলে বিহুর অংশ হিসাবে মানুষেরা সেখানে বিহু উৎসবের আর কি পার্ট হিসাবে সেখানকার মানুষেরা সেখানকে একটি ভেলাঘর তৈরি করে, যেটা একটা কুড়ে ঘর টাইপের বলতে পারো। তাহলে তোমরা বুঝতে পারলে যে এখানে পোঙ্গল, উত্তরায়ণ, ভোগালী বিহু এবং ভোগী এগুলো একই সময় সেলিব্রেট করা হয় বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে, ঠিক আছে। পরবর্তী টপিকে কি বলেছে, রাজস্থান ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যাল স্টার্টস ইন বিকানের। রাজস্থানে যে বিকানেরে ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যাল অনুষ্ঠান, মানে আন্তর্জাতিক ক্যামেল ফেস্টিভ্যাল শুরু করা হয়েছে। বিশ্বের বিখ্যাত এই ক্যামেল ফেস্টিভ্যাল 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়, ঠিক আছে, যেটা বিকানেরে শুরু হচ্ছে। এই বছরের থিম কি, এবছরের থিম হচ্ছে of the festival of this year icons of বিকানের টু স্পেশালি আইকনস অফ বিকানের, এবছরের থিম, ঠিক আছে। এটা স্পেশালি প্রমোট করে কি, সেখানকার লোকাল লোকেদের, স্থানীয় লোকেদের কলা এবং ক্রাফটসম্যান তাদের হাতের কাজ যেগুলো রয়েছে সেগুলোকেই প্রমোট করার জন্য এই ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যালকে বিকানেরে শুরু করা হয়েছে। ইউনাইটেড নেশন ঘোষণা করেছে যে 2024-এ ইন্টারন্যাশনাল ইয়ার অফ দি ক্যামেল, এটা কি ইউনাইটেড নেশন ঘোষণা করেছে 2024 বছরটিকে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ক্যামেল, ঠিক আছে। দি ট্যুরিজম ডিপার্টমেন্ট অ্যান্ড বিকানের ডিস্ট্রিক্ট, রাজস্থানের যে ট্যুরিজম ডিপার্টমেন্ট রয়েছে এবং বিকানের ডিস্ট্রিক্ট রয়েছে, যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, তারা কমপ্লিট অল দেয়ার প্রিপারেশন ফর দিস ইভেন্ট, এই ইভেন্টের জন্য তারা সম্পূর্ণভাবে তৈরি, এবং ভেরিয়াস কালচারাল প্রোগ্রাম অ্যান্ড কম্পিটিশনস উইল বি অর্গানাইজড ডিউরিং দিস ফেস্টিভ্যাল, এই অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন রকম সেখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে। এটা অলসো ওয়ার্ল্ড রেনাউন্ড আর্টিস্ট উইল গিভ স্পেকটেকুলার প্রেজেন্টেশন অফ ভেরিয়াস আর্টস, এবং বিশ্ববিখ্যাত যারা আর্টিস্ট রয়েছে, শিল্পীরা রয়েছে, তারাও তাদের বিভিন্ন রকম বিভিন্ন রকম কাজ তারা এখানে প্রদর্শন করতে আসবে। দি ফেস্টিভ্যাল সকাল 9টায় শুরু হবে, ঠিক আছে। এখানে কি হেরিটেজ ওয়াক ফর রামপুরা হ্যাভেলাইট বিকাজিকি টাকরি এই স্থানে। রঙ্গোলি, মেহেন্দি, drawing competition, various competition including camel dance, camel for cutting, camel makeup, camel race and rural sports, various competition including tug of war, wrestling, kabaddi, kho-kho, women's matka race, dune race will organized in this desert, এই মরুভূমিতে অনুষ্ঠিত হতে চলেছে। তো এই যেগুলো নাম বললাম আমরা, বিভিন্ন রকম কম্পিটিশন, ক্যামেল ডান্স, ক্যামেল ফর কাটিং, ক্যামেল মেকআপ, ক্যামেল রেস অ্যান্ড রুরাল স্পোর্টস, ভেরিয়াস কম্পিটিশন, এছাড়াও রয়েছে কি টাগ অফ ওয়ার, রেসলিং, কাবাডি, খোখো, ওমেন্স মাটকা রেস, এইসব টাইপের বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও হতে চলেছে। তো এখানে তোমরা বুঝতেই পারলে যে এটা একটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যাল বিকানেরে হচ্ছে। তো এটার তোমরা রাজস্থানের কিছু ইনফরমেশন তোমরা নিয়ে নাও। এখানে কি রয়েছে, এখানকার গভর্নর কে রয়েছে, কালরাজ মিশ্রা। মুখ্যমন্ত্রী রয়েছে ভজনলাল শর্মা, ক্যাপিটাল জয়পুর। ন্যাশনাল পার্ক গুলো কি কি রয়েছে,
কেওলাদিও ন্যাশনাল পার্ক, রণথাম্বোর ন্যাশনাল পার্ক, তারপরে মুকুন্দর ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ গুলো কি রয়েছে, বন্ধ ভারত ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তারপরে রামগড় ভিসদর ওয়াইল্ড স্যাংচুয়ারি, জয়সামন্দ WL স্যাংচুয়ারি মানে ওয়াইল্ড স্যাংচুয়ারি, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো এইগুলো মনে রাখবে, তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, ঠিক আছে। পরবর্তী টপিকে বলেছে কি, পশ্চিমবঙ্গের সব থেকে ফেমাস মেলা, যা ভারতের দ্বিতীয় বৃহত্তম হিন্দু বলতে পারো একটি মেলা, ঠিক আছে, গঙ্গাসাগর মেলা 2024-এ প্রতি বছরের মতনই সেই মকর সংক্রান্তির দিন অনুষ্ঠিত হয়। এই মেলার উদ্দেশ্য কি, এই মেলা বিশেষত কপিল মুনির আশ্রমে সংলগ্ন যে সাগর দ্বীপ বলে জায়গা স্থান রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ঠিক দক্ষিণ দিকে, তো সেখানেই এই মেলাকে অনুষ্ঠিত হয়, ঠিক আছে। এখানে কি কি জন্য মানুষ উপস্থিত হন, দীর্ঘ 7 দিন ব্যাপী মেলা চলে, আর এই মেলা শেষ হয় ঠিক মকর সংক্রান্তির পরের দিনে, ঠিক আছে। মেন মেলা উৎসব যে স্নানের কাজ হয় এই উৎসবে, তো সেটা মকর সংক্রান্তি এবং তার পরের দিন মূলত। দি গঙ্গাসাগর মেলা হেল্ড এভরি ইয়ার, প্রতি বছর ইন বেঙ্গল, বেঙ্গলে হয়, তোমরা জান, আমি বলেই দিলাম, আর তোমাদের হেডিংও রয়েছে। এটা দ্বিতীয় বৃহত্তম মেলা বলতে পারো, এবং এখানে জনসমাগম দ্বিতীয় বৃহত্তম হয় আফটার কুম্ভ মেলা, কুম্ভ মেলার পরে এটা স্থান, ঠিক আছে। ইট ইজ অ্যান অ্যানুয়াল ইভেন্ট হেল্ড এক্সক্লুসিভলি অন সাগরদ্বীপ, তোমাদের বললাম সাগরদ্বীপে হয় অনুষ্ঠিত, অলসো নোন অ্যাজ সাগর আইল্যান্ড, ঠিক আছে, এটা সমুদ্রের মাঝখানে একটি আইল্যান্ড। প্রতি বছর এই মকর সংক্রান্তি চলাকালীন বিভিন্ন পুণ্যার্থীরা সমগ্র দেশ থেকে এখানে জমায়েত হন, এবং এই গঙ্গাসাগর মেলাকে কি করেন, উপস্থিত হন এবং গঙ্গাসাগর মেলাকে কার্যকরী করে, ঠিক আছে। আর এটা অবশ্যই বে অফ বেঙ্গল, যে আমাদের বঙ্গোপসাগর রয়েছে সেখানেই অনুষ্ঠিত হয়, এই বঙ্গোপসাগরে অবস্থিত এই সাগরদ্বীপে অনুষ্ঠিত হয়। এর কপিল মুনি টেম্পল রয়েছে, সেখানে সবাই আর কি প্রার্থনা করেন, এবং এখানেই গভীরভাবে এই উৎসবটিকে পালন করা হয় কপিল মুনির আশ্রমের পার্শ্ববর্তী এলাকাতে, ঠিক আছে। এখানে তোমরা দেখো ম্যাপে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ, ঠিক আছে। তো এই স্থানে রয়েছে সাগরদ্বীপ, তোমরা এখানে দেখতে পাচ্ছ বড় করে সাগরদ্বীপ, ঠিক আছে। মূলত এটা দক্ষিণ 24 পরগনায় অবস্থিত, ঠিক আছে। এখানে দেখো কি বলেছে, ডেভোটিস বিগিনস অ্যারাইভস ইন দি ফার্স্ট উইক, এখানে উইক হবে, ঠিক আছে, উইক অফ জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই পুণ্যার্থীরা এখানে আসতে থাকে। আর উইথ দ্য মকর সংক্রান্তি, উইথ দি মকর সংক্রান্তি ডে ডিউরিং দি ম্যাক্সিমাম নাম্বার অফ পিলগ্রিমস, মানে মকর সংক্রান্তির দিনে সব থেকে বেশি পুণ্যার্থী এখানে উপস্থিত হন। আর এই বছর অসপিসিয়াস বার্থ উইল বি টেকিং প্লেস জানুয়ারি 15 and 16, মানে 15 এবং 16 তারিখে, তোমাদের বললামই এই বছর 15 আর 16 তারিখে এই স্নানটিকে পালন করা হবে বা স্নানটিকে করা হবে। গঙ্গাসাগর মেলা স্নান স্প্যান্স 7 দিন ধরে হয়, কিন্তু অ্যাকচুয়াল স্নান হয় সেই 15-16 তারিখে, যেটা মকর সংক্রান্তি, এবং তারপরের দিন, এবং ইটস রিলিজিয়াস সেরেমনিয়াস কমেন্স এ ডে বিফোর মকর সংক্রান্তি অ্যান্ড কনক্লুড দি ফলোইং ডে, একদিন আগে থেকে শুরু হয়, সেটা মকর সংক্রান্তির পর দিন শেষ হয়ে যায়। অন দিস auspicious occasion of মকর সংক্রান্তি, pilgrims take part in this sacred deep in the way hour of dawn, offering prayers to Lord Surya, the god sun, সূর্য দেবতা, এবং যেটা আমরা সৌর দেবতা বলি, তাকে উদ্দেশ্য করেই এই স্নান করা হয়। এবং যারা পুণ্যার্থীরা রয়েছেন তারা কি করেন, ঠিক সূর্য উদয়ের আগেই সেখানে ডুব দিয়ে সূর্যের কাছে তাদের পাপ ধুয়ে এবং আগামী জীবনকে আরো ভালো রাখার উদ্দেশ্যেই এই স্নান করানো হয়। এবং দেখো এর
পরবর্তী দি ডিভাইন ইমার্শন ইজ বিলিভড টু ক্লিনস সিনস, বললাম তাদের পাপকে ধুয়ে দেওয়ার জন্য এবং পেভ দ্য ওয়ে ফর দি অ্যাটেনমেন্ট অফ দি মোক্ষ, মোক্ষ প্রাপ্তির জন্য এবং স্পিরিচুয়াল লিবারেশনের জন্য এই স্নান করা হয়ে থাকে। তাদের এটি একটি উদ্দেশ্য থাকে সমস্ত পুণ্যার্থীরই, তাদের পাপ মোক্ষ এবং স্পিরিচুয়াল লিবারেশনের জন্য। ডিভোটিস অবজার্ভস এ ফাস্ট, তারা উপবাস করেন এবং মহাপূজা করার পর এবং যজ্ঞ করার পর, কপিল মুনির আশ্রমে যজ্ঞ করার পর ভোর 3টের সময়, সকাল 3টে নাগাদ, তারপরে তারা কি করে জলে ডুব দিতে যান তাদেরকে পাপ থেকে মুক্ত করার জন্য। হিন্দুস ফ্রম অল অ্যাক্রস ইন্ডিয়া, সমগ্র ভারত থেকে এখানে হিন্দুরা এখানে এই গঙ্গাসাগর মেলাতে উপস্থিত হয় এবং বিয়ন্ড কামস অ্যান্ড টেক পার্ট ইন দি গঙ্গাসাগর স্নান, এবং গঙ্গাসাগর স্নানে অংশগ্রহণ করেন। অবশ্য এটা স্পেশালি পপুলার অ্যামং পিপল ফ্রম ওয়েস্ট বেঙ্গল, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার মানুষদের জন্যই বিশেষ করে এটা খুব বেশি গুরুত্ব রাখে। ঠিক আছে, আমরা ওয়েস্ট বেঙ্গলে এটা গঙ্গাসাগর মেলা সম্বন্ধে জানলাম যে মেনলি পুণ্যার্থীরা আসে আমাদের মকর সংক্রান্তির দিনটিতে, এই দিনটিতে স্নান করার উদ্দেশ্যে তাদের পাপ মোক্ষ এবং রিজিয়ন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করার জন্য। সব ভালো, এটা মনে রাখবে। এই বছর 15ই জানুয়ারিতে হয়েছে, আর এটা কোথায় হয়? আমাদের ওয়েস্ট বেঙ্গলে দক্ষিণ 24 পরগনাতে। ঠিক আছে, একটি সাগরদ্বীপ বলে আইল্যান্ডে। আমরা এখন পশ্চিমবঙ্গের কিছু বিশেষ ইনফরমেশন আমরা জেনে নেব, কারণ এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হতে পারে। তো এখানে দেখো কি বলছে, গভর্নর কি রয়েছে আমাদের এখন? ভি আনন্দ বোস। চিফ মিনিস্টার আমরা সবাই জানি মমতা ব্যানার্জি। ক্যাপিটাল কলকাতা। ন্যাশনাল পার্ক এখানে কি কি রয়েছে? জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এটা আমাদের অবশ্যই উত্তরবঙ্গে রয়েছে। সুন্দরবন ন্যাশনাল পার্ক, ওই তোমার সাগর যেখানে গঙ্গা স্নান করতে চাও আর পার্শ্ববর্তী এলাকাতে রয়েছে এটাও। হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গুলিলা ন্যাশনাল পার্ক রয়েছে, তারপরে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক রয়েছে, গরুমারা ন্যাশনাল পার্ক এটা আমাদের উত্তরবঙ্গে, বক্সা ন্যাশনাল পার্ক আমাদের উত্তরবঙ্গে। স্যাংচুয়ারিজ গুলো কি রয়েছে? স্যাংচুয়ারিজ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, রথিয়ান আইল্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, অহনা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং পখিবিতান স্যাংচুয়ারি। ঠিক আছে, এখানে কিছু স্পেলিং ভুল আছে, এটা ঠিক করে তোমরা বুঝে নিবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কতটা ইনফরমেশন তোমরা পেলে আর কি এই ভিডিও থেকে। আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রাইবার আমাদের পরবর্তীতে আরো ভিডিওকে ভালোভাবে তৈরি করতে উৎসাহ যোগাবে। তো চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।